বাংলাদেশে এই মুহূর্তে তীব্র তাপদাহ চলছে এবং এই সময়ে অনেকেই অসুস্থ হচ্ছেন, শিশুরা যেমন তেমনি বয়স্করা, এবং আমরা কয়েকদিন ধরেই খবরে দেখছি যে নানান বয়সের মানুষ মারা গিয়েছেন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে। এরকম একটি সময়ে হঠাৎ করে যদি কেউ আক্রান্ত হন, অসুস্থ হন, তাহলে তিনি কি করবেন, কোথায় যাবেন, নিজে কি ব্যবস্থা নিতে পারেন এবং কখন একটি হাসপাতালের শরণাপন্ন হবেন, এই বিষয়ে সচেতনতা ভীষণভাবে জরুরি। আজকের এই আয়োজনে আমরা এই বিষয়ে কথা বলবো। এই বিষয়টিতে যিনি যুক্ত হচ্ছেন আলোচনায়, তিনি অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান, বাংলাদেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ। তিনি বর্তমানে মেডিসিন বিভাগ পপুলার মেডিকেল কলেজে অধ্যাপনা করছেন। তিনি সাবেক বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান, স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি বলছিলাম যে এমনিতে তো অসুখ বিসুখ সবসময় সারা বছর যে কোনো সময় হতে পারে, কিন্তু এই গরমে অনেকেই কিন্তু হঠাৎ করে অসুস্থ হচ্ছেন এবং নানান রকম স্বাস্থ্য জটিলতা, ইমার্জেন্সি এগুলো তৈরি হচ্ছে। আমরা ওই ধরনের স্বাস্থ্য সমস্যার ব্যবস্থাপনায় যেতে চাই, কিন্তু তার আগে বোধহয় একটু জেনে নেওয়া দরকার যে গরম যখন তীব্র হয় এবং তাপ যখন বেড়ে যায়, সেই সময়টায় মানুষ আলাদাভাবে কিভাবে বুঝবেন যে তার একটি ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে? কোনো বিশেষ উপসর্গ বা লক্ষণ কি আছে? ধন্যবাদ আপনাকে। বিষয়টি হলো, আমি যদি গরম সংক্রান্ত কথা বলি, তাপ প্রবাহের কথা বলি, তাহলে যেমন ধরেন মানে হিট স্ট্রোক, এটা সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হলো হিট স্ট্রোক। সেটি কিন্তু সবার হবে না। একজন মানুষ যিনি কায়িক পরিশ্রম করছেন, রোদের মধ্যে কাজ করছেন, তার কিন্তু ওই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে। হিট স্ট্রোক বলতে আমরা বলি হলো একদম এক্সট্রিম যে অবস্থাটা, সেটাই হলো হিট স্ট্রোক। অনেকক্ষণ থেকে কাজ করছেন, ডিহাইড্রেটেড হয়ে পড়ছেন, ঘামতেছে ওই মানুষটি, তারপরে তার মধ্যে যে একটা অবস্থা তৈরি হয়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, হঠাৎ করে তার মধ্যে দেখা গেল যে কনভালশন অর্থাৎ খিঁচুনি দেখা দেয় এবং অজ্ঞান হয়ে পড়ে যান। এই সমস্ত সিচুয়েশনগুলো হলেই তখন এটা আমরা হিট স্ট্রোকের কথা মাথায় নিয়ে আসতে পারি, যদি উনি বাইরে কাজ করেন। আবার এই গরমের সময়েও যদি অন্য মানুষও ঘরের ভিতরে অসুস্থ হইতে পারেন, ডায়রিয়ায় আক্রান্ত হইতে পারেন, বমিতে আক্রান্ত হইতে পারেন, তারা সব রোগী কিন্তু এখন সমানভাবে চলতেছে। জ্বরে আক্রান্ত হইতে পারেন। তবে এই গরমের সময় আবার কিছু কিছু ভাইরাস দেখা যায় বেশি বেশি করে প্রাদুর্ভাব মানে পরিলক্ষিত হয় এই সময়। তো গরমের যে বিষয়টা বলতেছিলাম, হিট স্ট্রোক, ওটা আমাদের খেয়াল রাখতে হবে যে ওই লোকটি যখন বাইরে কাজ করবে, কায়িক পরিশ্রম করবে, অনেকক্ষণ ধরে কাজ করবেন, এই জিনিসগুলোর আসলে যদি হিট স্ট্রোক হয়ে যায় তাহলে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। কিন্তু হাসপাতালে নিতেও তো সময় লাগবে, তার আগে কতগুলো ব্যবস্থা নিতে হবে। যেখানে ঘটলো ওই ঘটনাটা, ওই সঙ্গে সঙ্গে তার গায়ের সব কাপড় চোপড় খুলে দিয়ে একটু শেডের ছায়ার মধ্যে নিয়ে গিয়ে তার গায়ে পানি দিতে হবে, ঠান্ডা পানি দিতে পারলে সবচেয়ে ভালো, যতক্ষণ পর্যন্ত। আরেকটা জিনিস হলো যে আমাদের তার বডির টেম্পারেচারটা মেজার করতে হবে। কিন্তু আমাদের যে সাধারণ তাপমাত্রা দেখার যে থার্মোমিটার থাকে, এটা দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না যে তার হাইপারথার্মিয়া বা এই হিট স্ট্রোকটা হয়ে গেছে। হিট স্ট্রোক মানে হলো বডি টেম্পারেচারটা 105 ডিগ্রি বা তার চেয়ে বেশি হয়ে যাবে। ওই 105 ডিগ্রি কিন্তু আমি নর্মাল থার্মোমিটার দিয়ে মাপতে পারবো না। এটা মাপতে হবে একটা স্পেশাল, যেটা দিয়ে বডি কোর টেম্পারেচার, রেকটাল অথবা আপনার হলো থ্রোটের মধ্যে এই সমস্ত জায়গায় যদি আমরা দেখি, স্পেশালি রেকটাল থার্মোমিটারটাই বেশি ইউজ করা হয় এই ক্ষেত্রে। এবং এটা তো অনেক ইমার্জেন্সি ডিপার্টমেন্টও নাই হাসপাতালের এটা দেখার জন্য। তো কাজেই বাট যদি একজন মানুষ গরমে রোদ্রে কাজ করার পরে এরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন, খিঁচুনি দেয় এবং শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে তার ব্যবস্থাটা কিন্তু সঙ্গে সঙ্গে তাপমাত্রা মাপার জন্য বসে থাকলে চলবে। তবে সাধারণভাবে এই সমস্ত রোগীকে একটি জেনারেল হাসপাতালে নিলে, মনে করেন গ্রামে কাজ করতেছেন, প্রত্যন্ত অঞ্চলে উপজেলা হাসপাতালে নিবেন। উপজেলা হাসপাতাল যদি এটা না পারে তাহলে সদর হাসপাতাল আছে আমাদের দেশে, সদর হাসপাতালে নিবেন, অথবা যেখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে ওই মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যাবেন। কিন্তু তার আগে, হাসপাতালে যাওয়ার আগে কিছু ব্যবস্থা আমাদের জনগণকেই নিতে হবে। একটি জিনিস খেয়াল করবেন, যদি কোনো মানুষ অজ্ঞান হয়ে যায় ওখানে কিন্তু ভিড় জমে যায়। এইটাকে পরিহার করে একজন মানুষ উদ্যোগী হয়ে তার জন্য কতগুলো ব্যবস্থা নেওয়ার, সক্রিয় ব্যবস্থা বা সক্রিয়, এটি হচ্ছে তার লাইফ সেভিং মেজার ওখানকার। আমরা এই প্রসঙ্গে আরেকটু যদি একটু এলাবোরেট করি, আপনি কিছুটা বলেছেন যে
যদি এরকম ইমার্জেন্সি একটা সিচুয়েশন তৈরি হয় তাহলে কি কি করণীয়। আমরা যারা বাইরে কাজ করছি সেটি শহরে এক ধরনের পেশা আছে, কিন্তু গ্রামে ধরেন যারা কৃষক মাঠে কাজ করছেন এই মুহূর্তে প্রচণ্ড গরমের ভেতরে কায়িক পরিশ্রম করছেন, বা ঢাকাতেও যারা রিক্সা চালাচ্ছেন, যারা ভ্যান চালাচ্ছেন অথবা ঠেলাগাড়ি চালাচ্ছেন, এ ধরনের মানুষের কিন্তু এই শারীরিক পরিশ্রমটা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে হিট স্ট্রোক বা ওই একেবারে চরম পর্যায়ে যাতে আর না পৌঁছায় আমাদের শারীরিক অবস্থাটা, সেটাকে প্রতিরোধ করার জন্য কি করা যেতে পারে? আমি ওইখানে পৌঁছাবোই না, সেটার জন্য কি করা? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হিট স্ট্রোক যেটা আমি মানে হলো হিট তাপদাহর সঙ্গে সম্পর্কিত মানুষের শরীরের অসুস্থতা। এটা বিভিন্ন স্টেজের অসুস্থতা হয়। লাস্ট স্টেজটা হলো হিট স্ট্রোক। যেমন হিটের কারণে র্যাশ হয় মানুষের শরীরে, হিটের কারণে মাসেল ক্র্যাম্প হয়, মাসেলে ব্যথা হয়, কন্ট্রাকশন হয় মাসেলে, তারপরে এক্সজশন হয় এবং হাঁপিয়ে ওঠেন, ওনার হার্টের প্রবলেম হয় এবং আলটিমেটলি গিয়ে দাঁড়ায় হলো হিট স্ট্রোক। তাহলে এটা একটা স্পেকট্রাম অফ প্রবলেম, ধারাবাহিকভাবে এটা বাড়ছে। তো এটা আসলে চিকিৎসার চেয়ে সবচেয়ে উত্তম হলো প্রতিরোধ করা। এটাকে প্রতিরোধ করা হলো যে যতদূর সম্ভব অনেকক্ষণ ধরে রৌদ্রের মধ্যে কাজ করবেন না। অনেক আছে কাজ করতেই হয়, কাজ করবেন, তবে গ্যাপ দিয়ে মানে হলো বিশ্রাম নিয়ে নিয়ে কাজটা করবেন। পানি খাবেন প্রচুর পরিমাণে এবং কিছুক্ষণ রোদ্রে কাজ করবেন, আবার আধা ঘন্টা একটু 10 মিনিট 15 মিনিট ব্রেক দিয়ে আপনি একটু ছায়ার মধ্যে বসবেন, আবার কাজ করবেন। মানে যেটা সম্ভব, যার মনে করেন একজন রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছেন, ভ্যান গাড়িওয়ালা ভ্যান চালাচ্ছেন, ওই রিক্সা চালানোর মাঝে মাঝেই পরিহার করবেন যে একদম প্রখর রৌদ্র যখন, তাপমাত্রা যখন সবচেয়ে বেশি, ওই সময়টা একটু অ্যাভয়েড করবেন। সকালের দিকে একটু বেশি কাজ করেন, বিকালের দিকে একটু বেশি কাজ করেন যখন তাপমাত্রা কম থাকে। আর পানি খাওয়ার মাত্রাটা পরিমাণটা একটু বাড়িয়ে দিন। আর মাঝে মাঝে শেডের মধ্যে ছায়ার মধ্যে বসে একটু বিশ্রাম নিন। এগুলো করলে তাহলে দেখা যাবে যে আমরা ওই সর্বোচ্চ যে সেখানে হয়তো আমরা যাব না, বা যাওয়ার থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। পানি খাওয়ার প্রসঙ্গ যেটি আসছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্যই। আমাদের দৈনন্দিন জীবনে পানির একটি নির্দিষ্ট পরিমাণ আমরা বলি, এবং সেটি এটি যদি কোয়ান্টিটি বা পরিমাণটা যদি একটুখানি বলেন। যে এমনিতে বলা হয়, আমি আধুনিককালের বেশ কিছু গবেষণায় দেখেছি কেউ বলছেন 2 লিটার পানি খেলে যথেষ্ট দিনে, কিন্তু একটা সময় আমরা শুনেছি যে 7 থেকে 8 লিটার পানি খাওয়া দরকার স্বাভাবিকভাবেই। কিন্তু এখন এই গরমের যে সময়টা চলছে, সেই সময়ে পানির পরিমাণের ব্যাপারে কি বিশেষ পরিমাণের ব্যাপারটা যেটা আপনি বললেন, আসলেই বিষয়টা একদম ডেফিনিট করে কোনো বিষয় নাই। এটি যেমন ধরেন আমি কাজ করছি, রোদ্রে কাজ করছি, আমি অত্যন্ত ঘেমে যাচ্ছি, মানে আমার শরীরই বলবে যে আমাকে পানিটা খেতে হবে। মানে আমার যে তৃষ্ণাটা পাবে সেটাই হলো ইন্ডিকেট করবে যে আমার শরীরের মধ্যে পানির প্রয়োজন আছে এখন। কাজেই যখনই যে একজন লোক কাজ করবেন রোদ্রে, উনি যদি পানিটা খেতে থাকেন মানে 7-8 লিটার পানি খেতে হবে তা বলা হচ্ছে না। মনে করেন স্বাভাবিকভাবে যদি কেউ 1.5-2 লিটার পানি আমরা স্বাভাবিকভাবে খাই, তো এই রোদ্রের সময় যারা রোদ্রে কাজ করেন ঘাম হবে। মনে করেন এটা আমরা বলি হলো 24 ঘন্টায় মানুষের শরীর থেকে এই ঘামের মাধ্যমে যে পানি লস হওয়ার এটি একটি পরিমাণ আছে। এই পরিমাণটা ধরেন স্বাভাবিকভাবে 1 লিটার, গরমের মধ্যে আরেকটু বেশি হয়, 1200 ml হতে পারে, কারো 1500 ml। আর যিনি রোদ্রে কাজ করছেন, কায়িক পরিশ্রম করছেন, উনি তো আরো বেশি ঘামতেছেন। কাজে ওনার যদি আপনি 2 লিটার করে দেন তাহলে কোনো ক্ষতি হবে না। কাজে আর যেটি আমি বললাম, উনি টের পাবেন, উনি বুঝতে পারবেন যে কখন ওনার শরীরে পানি প্রয়োজনীয়তা আছে। মুখটা শুকিয়ে যাচ্ছে, ঘামতেছেন প্রচন্ডভাবে, তখনই মনে করতে হবে যে ওনার শরীরে পানির অভাব হচ্ছে। এবং পানির অভাব বোঝার আরেকটি উপায় হচ্ছে প্রস্রাবের পরিমাণটা কমে যায় এবং প্রস্রাবের রংটা অত্যন্ত গাঢ় হয়ে যায়, তখনই বুঝতে হবে শরীরে পানির অভাব হচ্ছে। এবং তখন পরিমাণ মতো পানি খাবেন। মানে আবার পানি বেশি খাওয়ার কিন্তু অসুবিধা আছে। সেটা আপনি ঘরে বসে আছেন, খালি পানি খাচ্ছেন গ্লাসের পর গ্লাস, সেটা আবার উচিত নয়। জি, এই সংক্রান্ত শেষ প্রশ্নটি করছি, পানি সংক্রান্ত। যে অনেকেই দেখা যায় যে প্রচণ্ড রোদে আছেন, হঠাৎ আমাদের এখানে কিন্তু শরবতের দোকান থাকে, ফ্রিজ থেকে বা বরফ দিয়ে পানি দেওয়া হচ্ছে, এবং অনেকে এটাও করেন যে বাইরে থেকে আসলেন অনেক ঘেমে টেমে এবং ঘরে এসে ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ফেললেন, বা 1 লিটার বা হাফ লিটার ঠান্ডা পানি খেয়ে ফেললেন। এই যে হঠাৎ করে ঠান্ডা পানি খাওয়ার যে প্রবণতা, এটি
মানসিকভাবে হয়তো অনেক স্বস্তিদায়ক। এটির স্বাস্থ্য কোনো ঝুঁকি আছে কিনা বা অসুবিধা কি আছে? এটির স্বাস্থ্য ঝুঁকি কিন্তু অনেক রকম আছে। যেমন এই গরমের মধ্যে দেখবেন রাস্তাঘাটে অনেক শরবত বিক্রি হচ্ছে। এই শরবতগুলো কিন্তু আপনার জন্য বিশাল একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। তার কারণ এটি বিভিন্ন ভাইরাস আপনার অথবা ব্যাকটেরিয়া এগুলোর আপনার ছড়াতে পারে। কাজে এটি মাথায় রাখতে হবে। আপনি পানি খাবেন, শরবত খাবেন, একদম অত্যন্ত ঠান্ডা পানি খাওয়ারও দরকার নেই। আপনি স্বাভাবিক তাপমাত্রার পানি খাবেন এবং মনে করেন আপনি সারাদিনের জন্য বাসা থেকে বের হয়ে গেলেন, আপনি ঘর থেকে 1 বোতল পানি নিয়ে বের হন, আপনার ব্যাগের সঙ্গে আপনার কাছে থাকুক ওই পানিটা, আপনি ওটিই খান। রাস্তাঘাটে যে চটকদার শরবত তৈরি করে দিচ্ছে, আখের শরবত পাওয়া যাচ্ছে, এগুলো আমার মনে হয় পরিহার করা উচিত। তার কারণ এগুলো অনেক রোগ জীবাণুর ছড়ানোর জন্য দায়ী, বিশেষ করে ভাইরাল হেপাটাইটিস, বিশেষ করে টাইফয়েড, বিশেষ করে কলেরা বা এরকম ডিসেন্ট্রি, ডায়রিয়া অনেক কিছুর কারণ হয়ে দাঁড়াতে পারে। ওগুলোকে আমরা বলি যে অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো। পানিটা নিজের পানি খাওয়া ভালো, আর হঠাৎ করে অনেক ঠান্ডা পানি না খাওয়াই ভালো, না খাওয়াটা ভালো। কারণ সেটি ওই বডির টেম্পারেচারের সাথে কিন্তু একটা শক তৈরি হয় শরীরে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ছোট্ট একটি আমার কাছে মনে হয়েছে রাস্তাঘাটে যেটা দেখি আমরা এই মুহূর্তে, আমি যেই রিক্সাটায় চড়ছি উনি কিন্তু সহসাই পারলে পানি তিনি চাইলে হয়তো বহন করতে পারতেন, কিন্তু অনেক সময় হয়তো করেন না, পারছেন না। এবং 1 লিটার পানি কিনে খাওয়াও তার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ, দামি। এবং বেশিরভাগ সময় কিন্তু তারা রাস্তাঘাটে আমি দেখেছি যে তারা নেমেই একটা শরবত খেয়ে নিলেন বা এরকম হয়। এই জায়গাটা হয়তো পাবলিক হেলথ অ্যাওয়ারনেসের একটি বিষয় আছে যে আমরা এই শরবতগুলোকেও কতখানি স্বাস্থ্যকর করতে পারি। এটা হয়তো অনেক বড় একটি বিষয়, কিন্তু এই জায়গাগুলো ভাবনার বিষয়, একটা অবশ্যই অবকাশ আছে। আমরা এবার একটু এই বিষয়ে একটু অন্য জায়গায় আসি, আর একটু গভীরে যেতে চাই যে যখন এরকম একটি সিচুয়েশন তৈরি হলো যে আমি বুঝতে পারছি নিজেই যে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন আমি পড়ে যাচ্ছি, হিট স্ট্রোকের হোক অথবা ক্রমাগত এটা জটিলতার দিকে যাচ্ছে, সেরকম একটি সময়ে আমরা যখন হসপিটালে পৌঁছাই তখন সাধারণত কি ধরনের ইমার্জেন্সি ব্যবস্থাপনা করা হয় একজন হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি অথবা তিনি যাচ্ছেন হিট স্ট্রোকের দিকে, এরকম ব্যক্তির ক্ষেত্রে ইমার্জেন্সি স্বাস্থ্য ব্যবস্থাপনা আসলে কি? যেটি আমি আগেও হয়তো একটু বলার চেষ্টা করেছি, মানে হলো হিট স্ট্রোক বা হিট রিলেটেড ইলনেস, আমরা এটাকে বলি হিট রিলেটেড ইলনেস, স্টার্টিং ফ্রম দি ভেরি লোয়ার এন্ড আপ টু হিট স্ট্রোক, এটা একটা স্পেকট্রাম। এটি নিয়ে যখন একজন মানুষ হাসপাতালে আসেন, মানে ওনার ব্যবস্থাপনাটা কিন্তু শুরু হয়ে যায় ওই যখন যে অবস্থায় ওনাকে পাওয়া গেল ওইখান থেকেই কিন্তু শুরু হয়ে যায়। যদি এটা আর্লি স্টেজে হয় তাহলে একরকম হবে, যদি এটা একদম হিট স্ট্রোক হয়ে যায় তাহলে আরেক রকম হবে। হিট স্ট্রোকটা কিন্তু একদম এটা ইমার্জেন্সি, হসপিটালে আসার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ কুলিং সিস্টেম চালু করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ কুলিং এখন এটি করার তো আসলে আমাদের দেশে ইমার্জেন্সিগুলোতে এরকম ব্যবস্থা নাই। আচ্ছা, অ্যাক্টিভ কুলিং বলতে কি বোঝাচ্ছেন? অ্যাক্টিভ কুলিং বলতে বোঝাচ্ছি যার বডি টেম্পারেচার কোর টেম্পারেচার 105 ডিগ্রির উপরে এবং যার বডির অনেকগুলো অর্গান ডিসফাংশন হয়ে গিয়েছে, নার্ভাস সিস্টেম কাজ করছে না, উনি অজ্ঞান হয়ে গিয়েছেন, তার জন্য কিন্তু অ্যাক্টিভ কুলিং করতে হবে। কিভাবে করতে হবে? কুলিং চেম্বারের মধ্যে দিয়ে আপনার একদম পানির মধ্যে তাকে ডুবিয়ে রাখতে হবে, যে পানির টেম্পারেচারটা ধরেন হলো 15 ডিগ্রি পর্যন্ত, মানে সেলসিয়াসে বলতেছি আমি, ওই পানির মধ্যে রাখলে পরে এই কিছুক্ষণের পর পর আপনি আবার বডি কোর টেম্পারেচারটা দেখবেন, অথবা ওই পেশেন্ট যখন জ্ঞান ফিরে আসবে বা যদি ওনার জ্ঞান আগের থেকেই থাকে, যদি শিভারিং শুরু করে, মানে হলো তার গা কাঁপুনি দিচ্ছে, তার মানে হলো তার ব্রেনের ফাংশনটা ঠিক আছে, তাকে আর কুল করার দরকার নেই। মানে উনি কুলটা সহ্য করতে পারছেন না, ওনার ব্রেন বলতেছে যে আর কুলিং করার দরকার নেই, আমার এখন ওয়ার্ম দরকার। যখন শিভার করতেছে, গা কাঁপুনি দিচ্ছে, তখন ওই পর্যন্ত সময় তাকে কুলিং এর মধ্যে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো বডি কোর টেম্পারেচারটা 102 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 102 ডিগ্রি ফারেনহাইট, 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যখন চলে আসবে তখনই আমাদের ওই অ্যাক্টিভ কুলিংটাকে বন্ধ করতে হবে। অ্যাক্টিভ কুলিং করার জন্য কুলিং চেম্বার থাকে, আইস কোল্ড ওয়াটার থাকে, অথবা যেখানে চেম্বার নাই, আইস কোল্ড ওয়াটার নাই, আপনি একটা এসি রুমে নিয়ে রেখে সমস্ত কাপড় চোপড় গায়ে সরিয়ে দিয়ে তার গায়ে ঠান্ডা পানি আপনি ঢেলে দেন। মানে ব্যবস্থাগুলো একটা, এটা হলো লাক্সই ব্যবস্থা আর কি। একেবারে কুলিং চেম্বার আমরা নিতে পারবো না, এটা আমাদের দেশে হয়তো
তার কারণ আমরা তো এই হিট স্ট্রোকের সঙ্গে পরিচিত পরিচিত না, না, সেটাই, আমাদের আমাদের তো এই আবহাওয়া তো প্রস্তুতি ওরকম নাই নয়। আসলে, জি সেটাই জি একটা জি বিষয়। এই জন্য আমাদের হসপিটাল বা বিভিন্ন জায়গাতে এই ইমার্জেন্সি ম্যানেজমেন্টটুকু আমরা পাবো না, কিন্তু আমরা অল্টারনেট একটা লাক্সই ব্যবস্থা আমরা করতে আমাদের পারবো। করতে হবে। স্যার, আপনি যে কথাগুলো বলছেন একটু আগে, হিট স্ট্রোক যেটি, এটিকে আপনি একটি বিশেষ ধারায় বা বিশেষ একটি পর্যায়ে রোগ বলছেন বা ইমার্জেন্সি বলছেন। তার আগে বেশ কয়েকটা ধাপ আছে। সম্প্রতি গত কয়েকদিনের পত্রপত্রিকায় কিন্তু বলা হচ্ছে যে স্কুলগুলো যখন খুললো তখন শিক্ষক শিক্ষার্থী বেশ কয়েকজনকে বলা হয়েছে যে হিট স্ট্রোকে তারা মারা গিয়েছেন ক্লাসরুমে অথবা শিক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডে যুক্ত থাকার সময়। এটি এটি হওয়ার সম্ভাবনা আসলে কেমন? আমি যখন একটা ক্লাসরুমে আছি, অনেক বাচ্চারা আছে, সেখানে হঠাৎ করে আমি কি হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারি, নাকি এখানে অন্য কিছুর সম্ভাবনা আছে? মানে বাই ডেফিনেশন হিট স্ট্রোকটা বলা হয় এক্সারশনাল হিট স্ট্রোক। এটার ডেফিনেশনই হলো যে আপনি কায়িক শ্রম করছেন, এক্সারশন করছেন, তার কারণে যে স্ট্রোকের কতগুলো সিমটমস হচ্ছে, সেটা হওয়ার যেটা অবস্থা সেটা হলো, এবং যাদের বডি টেম্পারেচারটা, বডি কোর টেম্পারেচারটা 105 ডিগ্রি ফারেনহাইটের উপরে হবে। ফারেনহাইট, আমি আবার বলছি ফারেনহাইট। তো এরকম যদি হয়, তাহলে ধরেন আমরা ঘরের ভিতরে আছি বা একটা গ্রুপ অফ পিপুল ঘরের ভিতরে আছে, এখন ফ্যান যদি না চলে, কারেন্ট যদি, ইলেকট্রিসিটি যদি না থাকে, তাহলে একটা অবস্থার তৈরি হইতে পারে, সেখানে একটা সাফোকেশনের অবস্থা হইতে পারে। কিন্তু ওইটাকে কিন্তু আমরা ঠিক হিট স্ট্রোক বলতে পারবো না বাই ডেফিনেশন। এখন ওইখানে আমাদের দেখতে হবে যে ওই মৃত্যুগুলা কি কারণে হয়েছে। তার কারণ হলো, যখন একজন মানুষ অত্যন্ত গরম অনুভব করেন, মনে করেন বয়স্ক মানুষ, 60 ঊর্ধ্ব একজন মানুষ, উনি আছেন, উনি ঘরের ভিতরেই আছেন, কিন্তু অত্যন্ত অঞ্চলে আছেন, ঘরের ভিতরে কোনো ইলেকট্রিসিটি নাই, ঘরের মধ্যে আছেন উনি, তো ওনার ওই অবস্থায় কিন্তু হার্ট অ্যাটাক হইতে পারে, ওই অবস্থায় কিন্তু ব্রেন স্ট্রোক যেটা হয় সেটা হইতে পারে, ওই অবস্থায় উনি অসুস্থ হয়ে যেতে পারেন। কাজেই সেটাকে আমরা হিট স্ট্রোক বলতে পারবো না। আচ্ছা, হয়তো ওইটা, ওই গরম এবং ঘাম ওইটাকে প্রিসিপিটেট করেছে, ওই কন্ডিশনটা ডেভেলপ করার জন্য হয়তো প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, ভূমিকা রেখেছে ওইদিকে ভূমিকা নেওয়ার রেখেছে, জন্য। হ্যাঁ। কিন্তু ওইটাকে হিট heat stroke স্ট্রোক বলা কিন্তু যাবে না। বলা যাবে না। মানে একাডেমিক্যালি হিট স্ট্রোকটা হবে হলো, রোদ্রের মধ্যে কাজ করতেছেন, রোদ্রের মধ্যে অ্যাথলেটরা কাজ করতেছে, রোদ্রের মধ্যে আমাদের দেশের রিক্সা পুলাররা রিক্সা চালাচ্ছেন, ভ্যান গাড়ি চালকরা অথবা মাঠে শ্রমিকরা কাজ করছেন, ওই অবস্থায় অনেকক্ষণ ধরে কাজ করার পরে যে একটি অবস্থার তৈরি হবে, সেটি হবে হলো হিট আচ্ছা, স্ট্রোক। ওকে, ঘরের ভিতরে হিট স্ট্রোক বলাটা আসলে ঠিক হবে না ঠিক হবে বলে না। আমি বিশ্বাস করি। আচ্ছা, তাহলে এই জায়গায় আমাদের আরেকটু সচেতনতার সুযোগ দেখতে আছে। হবে দেখতে আমাদের হবে ওই যে ওই আসলে ওই কারণটা কি yes, সেটা আমাদের কিন্তু, yes, কারণ ওইটা জানাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়। হয়তো অন্য কোনো হেলথ কন্ডিশন যদি তাদের থাকে সেটিও আর দেখা এটার বিষয় কিন্তু মানে বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু একটা মানে আছে এরকম, তারা কিন্তু খতিয়ে দেখেন যে কি কারণে এই মৃত্যুগুলার কারণ, যদি অস্বাভাবিক কোনো মৃত্যু হয়, এবং তখন ওই যে আমাদের দেশে আইডিসি আর ডিজি হেলথের একটা অর্গানাইজেশন, ওরা কিন্তু ওগুলো নিয়ে ওই ডেথগুলোকে ওরা একটু, এটা বলে ভার্বাল অটোপসি করার চেষ্টা করেন, ওই আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন, সবার সঙ্গে ওই সময় কথা বলে ওরা এটার কজ নির্ধারণ, মানে কি কারণ দায়ী এটার জন্য, এই মৃত্যুর জন্য, সেটা করার কতগুলো মানে ওয়ে আছে, এটা করে থাকে কিন্তু আমাদের আচ্ছা, দেশে। তাও মানে এই ডেথগুলো নিয়ে এরকম হওয়া উচিত। কাজ হওয়া উচিত। তাহলে একটা বিষয় দাঁড়াচ্ছে যে যাদের অন্য হেলথ কন্ডিশন আগে থেকে আছে, কারো হয়তো হার্ট অ্যাটাক হয়েছিল, হার্ট কন্ডিশন আছে, কারো হয়তো আগে স্ট্রোক হয়েছিল, কারো হয়তো কিডনির অসুবিধা আছে আগে থেকে, অথবা লাংসের অসুবিধা আছে, এইসব রোগীদের তাহলে গরমের কারণে এই রোগগুলোই আরেকটু জটিল, খারাপ দিকে চলে যেতে পারে। অবশ্যই সেই ক্ষেত্রে এ ধরনের রোগীদের আলাদা করে কি ধরনের সতর্কতা অবলম্বন? হ্যাঁ, ওই তো মানে আগের থেকেই যার ধরেন একজন স্ট্রোকের রোগী, যিনি মনে করেন হার্টের রোগী আগের থেকেই জানেন, তাহলে এই পরিস্থিতিতে গরমটাকে পরিহার করতে হবে। পরিহার করা তো এত সহজে আমি বলে দিলাম আর আপনি করে ফেলবেন, তা সম্ভব নয়। ওই যে মনে করেন গ্রামের মানুষ, সে গ্রামে আছে, কাজ করতে হয়, সে ওই কাজটাকে কমিয়ে দিবেন, ওই সময় ওই ছায়ার মধ্যে উনি থাকবেন, যতদূর সম্ভব ছায়ার মধ্যে বসে নিজে একটু বাতাস নিলেন, তারপরে আবার আমি আগেই বলেছি একটু বিশ্রাম নিয়ে কাজ করলেন। বা অনেকে আছে তো ওরকম পর্যায়ে যখন ডিজিজ থাকে তখন আর ওরকম এত কাজ করতেও পারে না, তো তাদেরকে শুধু ওইটুকু অ্যাভয়েড করে চলতে হবে। প্রখর রোদ্রে যাবেন না,
ডিহাইড্রেটেড যেন না হয়ে পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। মানে অতিরিক্ত ঘামের কারণেও কিন্তু একজন মানুষ পানির স্বল্পতা বা পানি শূন্যতায় ভুগতে পারেন। সেইটাকে অ্যাভয়েড করার জন্য যেটুকু কাজ করা দরকার সেগুলো উনি করবেন এবং সচেষ্ট থাকবেন যাতে ওই সমস্ত ইয়েগুলো না হয় তার। আচ্ছা। মানে আবার এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো কিন্তু মানুষের বেশি হচ্ছে এই গরমের সময়। তো যখনই এরকম পাতলা পায়খানা হবে, বমি হবে, খাবার স্যালাইনের কিন্তু কোনো বিকল্প নাই। আচ্ছা, জি। খাবার স্যালাইন সবসময় সঙ্গে রাখতে হবে। তাহলে এই খাবার স্যালাইনটাও আপনাকে অনেক সময় অনেক মৃত্যুর ঝুঁকির থেকেও অনেক সময় বাঁচিয়ে ফিরিয়ে রাখতে নিয়ে পারে। আসতে পারে। খাবার স্যালাইন প্রসঙ্গটা আরেকটু প্রশ্ন করি যে অনেক সময় এই যে গরমের যেই সময়টা চলছে শুধু খালি পানি না খেয়ে স্যালাইন পানি খান অনেকেই, এটি ঠিক আছে কিনা, স্বাস্থ্যসম্মত কিনা, নাকি আবার একটু বেশি হয়ে যায় কিনা কখনো? স্যালাইন আসলে মানে এটা হলো কি, মানুষের যে ঘামটা ঝরে এই ঘামের মধ্যে কিন্তু লবণও থাকে, আচ্ছা, লবণ থাকে। তবে এই লবণের পরিমাণ মানুষ টু মানুষ এটা একটু ভ্যারিয়েশন হয়। আচ্ছা। কারো একটু কম লস হয়, কারো একটু বেশি লস হয়, বাট লবণ কিন্তু লস করেই। কাজেই কেউ যদি লবণ পানি খান বা খাবার স্যালাইন খান তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা যে হয়ে যাবে তা হবে না। বাট অনেকেই আছে দেখবেন যে খুব বেশি খেয়ে ফেললো, যারা আবার একটু হাই ব্লাড প্রেশার আছে, হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, তার জন্য লবণটা বেশি হয়ে যায় কিনা ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটি আসলে একেবারে মেপে বলে দেওয়া যাবে না যে এরকম করতে হবে বা এরকম করতে হবে না। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ঘামলেন, আপনার সোয়েটের মধ্যে কতটুকু লবণ যাচ্ছে তার উপরে নির্ভর জি। করবে। প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগতভাবে তার স্বাস্থ্যের জায়গাটায় শরীর যে সিগন্যাল যেটা দিচ্ছে সেটাকে তার একটু বুঝতে হবে। বুঝতে হবে, আসলে সচেতন হতে হবে যে এটা বোধহয় শরীর কিন্তু প্রতিনিয়তই আমাদের সাথে কথা বলছে, এই কথাগুলো আমাদের আসলে শোনা। আমি একটু আগে বললাম যে পানির স্বল্পতা, আপনার মুখটা শুকিয়ে যাবে, আপনার শরীরে ব্লাড প্রেশারটা কমে গেছে, আপনি উঠে দাঁড়াতে পারছেন না, তাহলেই কেউ মাথাটা চক্কর দিচ্ছে, তার মানে বুঝতে হবে যে আমার কি ব্লাড প্রেশারটা কমে গেল। এই জিনিসগুলো একটু মাথায় নিতে হবে, সেটা খেয়াল করতে হবে বিষয়টি। যেই প্রসঙ্গে একটু আগে চিকিৎসার প্রসঙ্গে যেটা বলেছিলেন যে যখন গরমে এরকম আক্রান্ত হয়ে যায় কেউ, তখন তার জন্য অ্যাক্টিভ কুলিং সিস্টেম সেটি দরকার। আমাদের দেশে অনেক সময় এই যে প্রতিষ্ঠানগুলো যেখানে আছে, এসি রুম যেটি আপনি কথা প্রসঙ্গে বলেছেন, সেখানে এই ব্যবস্থাপনা বা হসপিটালগুলোতে এই ব্যবস্থাপনাগুলো এখনকার প্রস্তুতির আমাদের একটু আলাদা করে ভাবা দরকার আসছে, যেহেতু গরমের আমরা দেখছি যে ধারাবাহিকভাবেই প্রতি বছর আমরা একটু বেশি গরমের শিকার হচ্ছি। যদি আমরা একটু প্রতিরোধের জায়গা এবং ইমার্জেন্সি সিচুয়েশনগুলো ব্যবস্থাপনার আওতায় আনতে চাই, তাহলে কি রকমের সিস্টেম তৈরি করতে হবে এই স্বাস্থ্য কমপ্লেক্স মানে অথবা এটা আসলে ধরেন এটা তো প্রস্তুতি আমাদের অবশ্যই থাকা উচিত। সেটি কিরকম যে আমরা একটা চেম্বার বানিয়ে রেখে দিব সারা বছর ধরে, এটা আমাদের দরকার নেই। বাট আমাদের এই চৈত্র বৈশাখ মাসটাই হলো আমাদের জন্য বা জ্যৈষ্ঠী মাস, এই সময়টাই আমাদের অত্যন্ত গরম থাকে, আগে পরে কিছু সময় হয়তো থাকে। তো এই সময়টা হসপিটাল ইমার্জেন্সিগুলোতে যদি বরফের ব্যবস্থা থাকে, আপনার ধরেন ওই বরফটা দিয়ে কিন্তু আমরা অ্যাক্টিভ কুলিং এর অল্টারনেটিভ ওয়েগুলো দিয়ে করতে পারি। যে একেবারে চেম্বার আইস কোল্ড ওয়াটার তৈরি করে ফেলবো তা পারবো না। আমাদের ওখানে ওয়াটারটাকে আমরা যদি পানির মধ্যে বরফটা ছেড়ে দেই, তাহলে আমাদের তো এটা আইস কোল্ড ওয়াটার হয়ে যাবে। তাহলে ওইটা দিয়ে আমরা অ্যাক্টিভলি তাকে কুলিং এর মধ্যে নিয়ে আসতে পারবো। আর এই জন্য আমি বলতেছি প্রত্যেকটা হাসপাতালের ইমার্জেন্সিতে আমাদের বরফের ব্যবস্থা রাখতে হবে। আর একটি রুম যদি থাকে, যে রুমটাতে আপনার হলো বেশ ভালো রকম ঠান্ডা ব্যবস্থা থাকবে, আপনার হলো এসির ব্যবস্থা থাকবে। মনে করেন সব মানুষই যে একদম স্ট্রোক নিয়ে আসবে তা তো নয়, হিট এক্সজশন হবে, হিট ক্র্যাম্পস হবে, তাদেরকে আপনি ঠান্ডা রুমে বসিয়ে রাখলেন তাহলেও হবে। বাট কুলিংটা দরকার হবে হলো শুধুমাত্র যারা হিট স্ট্রোকে আছে, তাদের সংখ্যা কিন্তু অনেক কম, হিট স্ট্রোকের সংখ্যা অনেক কম। বরং অন্যদিকে অন্য যে সমস্ত ইলনেসগুলো যেগুলো আমি বললাম যে হিট রিলেটেড ইলনেস, ওগুলোর সংখ্যা অনেক বেশি হবে। তাদেরকে আপনি এসি রুমে বসিয়ে রাখলেন, তাদেরকে আপনি আইস কোল্ড ওয়াটার দিয়ে স্পঞ্জ করে দিলেন, সারা গা খালি গায়ে করে দিলেন, তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই তার অবস্থাটা উন্নতির দিকে চলে আসবে। ডক্টর মুজিবুর রহমান, আমরা কথা প্রসঙ্গে জেনেছি আপনার কাছ থেকে যে আরও কিছু অসুখ বিসুখ আছে যেগুলো এই সময় বেড়ে যায়, তার মধ্যে ডায়রিয়ার কথা এসছে, জ্বর, নানা রকম জ্বর হতে পারে। এই যে এই সময়কার যে ডায়রিয়া কিংবা যে জ্বরগুলো হচ্ছে,
সেটার জন্য কি আলাদাভাবে কোনো সতর্কতা নেওয়ার সুযোগ আছে যাতে আমরা জায়গাগুলো থেকে একটু পরিত্রাণ পেতে পারি? মানে দুইটা ইস্যু। একটা হলো যে এই সময়টা, যে শীত থেকে হঠাৎ করে আমরা গরমের মধ্যে ট্রানজিশন করতেছি, যে আমরা চেঞ্জ হচ্ছে, যে আমাদের আবহাওয়ার যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের কারণে আমাদের কতগুলো ডিজিজের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। কিছু ভাইরাস ডিজিজ আছে, কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, এগুলো। আর হঠাৎ করে আমরা যখন এরকম গরম অনুভূত হয় আমাদের মধ্যে, তখন আমাদের একটু বাইরের খাবার দাবার, ঠান্ডা খাবার, যেটা আগে আমরা একটু আমাদের আলোচনায় নিয়ে আসছি, আমরা ওই খাবারগুলো খাই, পানিটা খাই, তখন আমাদের মধ্যে এই সমস্ত ভাইরাল কিছু ডিজিজ, ব্যাকটেরিয়াল কিছু, যেটা আমি আগেই বলেছি, এগুলো হয়। কাজে ওইটা আমাদের খেয়ালে রাখতে হবে। এবং এই সময়টা হলো উৎকৃষ্ট সময় ওইটি ট্রান্সমিট করার, এবং ওইটি হচ্ছে, এবং এটির জন্য যা যা ব্যবস্থা নেওয়ার, এটা একটা আসলে গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ ইস্যু, যেটা আসলে একদিনে হয়তো বলেই শেষ করা যাবে না। অনেক কিছু আছে যেটা আমরা বিভিন্ন সময়ে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমেও বা বিভিন্ন ম্যাস মিডিয়ার কারণে হয়তো আমরা মানুষের কাছে বিভিন্নভাবে পৌঁছাই, যে খোলা খাবার দাবার খাবেন না, বাইরের পানি খাবেন না, এগুলো হতে আমরা যদি বিরত থাকতে পারি, তাহলে আমরা অনেক ধরনের রোগ থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারি। আবার এই সময়টা যেটি বললাম, গরমের কারণে আমরা একটু অস্থিরতায় ভুগি। এই অস্থিরতার কারণেও কিন্তু আমাদের মধ্যে অনেক রোগ শোকের প্রাদুর্ভাব ঘটে থাকে। যেমন আপনি যদি অস্থির হন, আপনার মধ্যে ব্লাড প্রেশারটা কিন্তু আর স্থির থাকবে না, সেও আপনার মতো এই অস্থিরতার কারণে এটাও বেড়ে যাবে, এবং তখন দেখা যাবে যে ব্লাড প্রেশারটা আগে কন্ট্রোলে ছিল, এখন কন্ট্রোলে নাই। এটার কারণে যে ঝুঁকিগুলো থাকে, ওই সমস্ত ঝুঁকিগুলো বাড়তে পারে। আর এই সময়ে যে আসলে সবসময়ই সমানভাবে সব ধরনের রোগ হতে পারে, বিশেষ করে যেটি আমরা সবসময় বলি যে ক্রনিক ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিউর, হার্ট ফেইলিউর, এগুলো কিন্তু সারা বছর ধরেই হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, গরমের কারণে যদি কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো মাথাচাড়া দিয়ে ওঠে, তখন এই রোগগুলোকেও সে মানে কোনো না কোনোভাবে প্রিসিপিটেট করতে পারে। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর গরমের কারণে এই সময়ে যে ডিজিজগুলো হয়, সেটি তো আমরা আলোচনায় এনেছি। আরেকটা বিষয় কিন্তু স্যার আসে, যেটি আপনি একটু শেষের দিকে বলেছেন, যে অস্থির হয়ে যাওয়া, যেটি মন মেজাজ ঠিক রাখা, যেটি এটি মানসিকভাবেও কিন্তু গরম আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করে। এবং এই যে মন মেজাজ ঠিক থাকে না, সেটি কিন্তু শারীরিকভাবেও প্রকাশিত হতে পারে, এবং আমাদের আচরণেও কিন্তু তার একটা বড় রকমের প্রকাশ থাকে। সেখানে স্যার যদি একটুখানি বলেন, যে কেউ যদি আলাদা করে বুঝতে পারেন, অথবা আমি আদৌ আসলে বুঝতে পারবো কিনা যে এটি আসলেই কি হঠাৎ এই যে পরিবেশের কারণে হচ্ছে, নাকি আসলেই কোনো একটা ফ্যাক্টর আছে, যেটা হয়তো এর বাইরে কোনো একটা ফ্যাক্টর, যেটার কারণে আমার এরকম অস্থিরতা তৈরি হয়েছে। দুটোর মধ্যে পার্থক্য করার কি কোনো সুযোগ আছে? মানে আসলে এটি দেখবেন যে কিছু মানুষের নিজস্ব মানে কতগুলো ক্রাইটেরিয়া বা কতগুলো ট্রেড থাকে, যে উনি এমনিতে একটু অস্থির প্রকৃতির মানুষ, তার মধ্যে সেটার মধ্যে যদি একটু এক্সটার্নাল একটা ইনফ্লুয়েন্স এসে যুক্ত হয়, যেমন ধরেন সেটা হলো গরম, ঘামতেছেন প্রচন্ড, এটি এসে সেটিকে আরো বেশি প্রভাবিত করে ফেললো, এটা হইতে পারে। তবে একটা জিনিস কি, যে কোনো কারণেই হোক না কেন অস্থির হওয়া যাবে না, একটু নিজেকে কাম অ্যান্ড কোয়াইট রাখতে হবে। যে হ্যাঁ, একটু 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 দেখি না, এটা তো গরম পড়েছে এখন, এটি তো আমাদের, যদিও এটা ম্যান মেড, আমরা বলি যে এই যে এখন যে এত তীব্র গরম, শীতের সময় যে আমাদের দেশে তীব্র শীত, এটা কিন্তু আমি বলি যে ম্যান মেড। তার কারণ হলো আমরা আমাদের ক্লাইমেটের মধ্যে যে চেঞ্জগুলো আনতেছি, সেই চেঞ্জের কারণে ওভার দি ইয়ার্স, ওভার দি ডিকেডস এটা কিন্তু হচ্ছে। আমাদের ওই পরিবর্তনগুলোকেও একসেপ্ট করে নিতে হবে, একসেপ্ট করতে হবে, এবং আমাদের যাতে আমরা আমাদের জলবায়ুকে ঠিকমতো রাখতে পারি, আমরা ক্ষতি না করি, ওই দিকটাও আমাদের রাখতে হবে। আর আমাদের মন মেজাজকে তো একটু ঠান্ডা রাখতেই হবে, কাম অ্যান্ড কোয়াইট থাকতে হবে, ধরে নিতে হবে হ্যাঁ এটা সময়ের ব্যাপার, এটা এই সময় হবেই, এটাকে একসেপ্ট করতে হবে। তাইলে দেখবেন যে আপনি মানসিকভাবে অনেক কুল থাকবেন, আপনার মন মেজাজও ঠান্ডা থাকবে,
পরিস্থিতি পরিবেশ যতই গরম হোক না কেন, ভিতর থেকে যদি আপনি একটু কুল থাকেন তাহলে দেখবেন যে অনেক ভালো থাকছে। সেটি কিন্তু তার শারীরিকভাবেও কিন্তু তাকে ভালো থাকতে শারীরিকভাবে, সহযোগিতা জি, করবে। জি, জি। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটি অস্বীকার করার উপায় নাই যে পরিবেশ আমাদের উপর, মনের উপর, শরীরের উপর প্রভাব ফেলে। কিন্তু আমরা যদি এই বিষয়ে সচেতন হই যে হ্যাঁ এখন গরম পড়েছে, এটা আমাকে অস্থির করতে পারে, কিন্তু আমি আসলে একটু ঠান্ডা থাকার চেষ্টা করব। সুতরাং এটি একটি সচেতন প্রয়াস হতে পারে আমাদের সকলের পক্ষ থেকে। আমরা তো প্রায় শেষের দিকে অনুষ্ঠানের, আপনাকে পেয়েছি, এটি আমাদের আসলে একটি সৌভাগ্যের বিষয়, সবসময় আপনাকে পাই না। আমরা আরও হয়তো একটা দুটো প্রশ্নের সুযোগ পাবো। এই জায়গায় একটু আলোচনায় আসি, এই গরম থেকে বের হয়ে, যে আমাদের এমনিতে আমাদের দেশে এখন স্বাস্থ্য যেই ব্যবস্থাপনাটা আছে, যে সুযোগগুলো আছে আমাদের দেশের জন্য, সাধারণত যেই অসুখ বিসুখের কথা, দীর্ঘমেয়াদী যেসব অসুখ বিসুখ এখন হচ্ছে মানুষের, সেখানে আমাদের দেশে কি ভালো একটা চিকিৎসার আস্থা রাখার মতো একটি জায়গা কি আমরা পৌঁছেছি? আমাদের লোকজন হৃদরোগের কথা বলেন, অথবা ক্যান্সার হয়, অথবা কিডনির অসুখ হয়, এখানে কি আমরা একটা ভালো আসলে অনেক অনেক মানে বড় একটা ইস্যু। জি, আমরা অবশ্যই একটি ভালো এবং আস্থার জায়গায় পৌঁছেছি আমি বলবো না, আমরা পৌঁছাচ্ছি। যেমন ধরেন আমাদের দেশে হৃদরোগের ভালো চিকিৎসা হচ্ছে, আমাদের দেশে কিডনি বিষয়ে ভালো চিকিৎসা হচ্ছে, আমাদের দেশে গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে খুব ভালো চিকিৎসা হচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউট আছে সরকারি পর্যায়ে ভালো চিকিৎসা দিচ্ছে। তবে জিনিসটা হলো কি, যে আমরা হঠাৎ করে একজন মানুষের কোমরে ব্যথা হলো, উনি মনে করলেন যে ওনার কিডনির সমস্যা হয়েছে, উনি সরাসরি কিডনি ডাক্তারের কাছে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করছেন। এটি কিন্তু আসলে উচিত নয়। তারপরে যে অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমাদের দেশে আমরা এখনো পর্যন্ত খুব ভালো রেফারাল সিস্টেম চালু করতে পারি নাই। আমি ইন্টারনাল মেডিসিন দেখি, আরেকজন কার্ডিওলজি দেখেন, আরেকজন নেফ্রোলজিস্ট আছে, উনি কিডনি বিষয়ে চিকিৎসা করেন। কে কতটুকু পর্যন্ত চিকিৎসা করবেন, কোন মানুষ কখন নেফ্রোলজিস্টের কাছে যাবেন, কখন ইন্টারনাল মেডিসিনের পর্যন্ত থাকবে, এই জিনিসটার সুনির্দিষ্টভাবে কিছু মানে রেফারাল পদ্ধতি আমরা এখনো তৈরি করতে পারি নাই। আমার মনে হয় গভর্নমেন্ট এই বিষয়ে কাজ করছে, আশা করছি সেই জায়গায় শিগগিরই এটা দূর হবে। অনেক ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি চ্যানেল 24-কেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। তীব্র গরম চলছে, আজকের যে আলোচনা আমরা শুনলাম, পরামর্শগুলো আপনারা মেনে চলবেন। ব্যক্তিগতভাবে আমাদের অনেক কিছু করার আছে এই সময়ে সুস্থ থাকার জন্য। সকলে ভালো থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।